হ্যালো ফিউচার ডক্টরস, তো আজকে আবার চলে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে নিট 2023-তে, যেটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করতে চলেছে। আর সেই ভিডিওটা কি? সেই ভিডিওটা হচ্ছে ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স অ্যান্ড টিপস এবং কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলোকে আমরা সলিউশন করে দেখাবো তোমাদেরকে। তো তোমরা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এরকম আরও ভিডিও পেতে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের কোথাও কোনো যদি কনফিউশন থাকে এবং কোনো টপিক যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, আমরা ট্রাই করবো সেই সমস্ত টপিকগুলোকে নিয়ে আলোচনা করার, তোমাদের আরও হেল্প করার। তো প্লিজ তোমরা ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখো আর ভিডিওটা থেকে সম্পূর্ণ জিনিসটা শিখে নাও। হ্যালো ফিউচার ডক্টরস, আমরা চলে এসেছি আমাদের ভিডিও নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফর নিট ফিজিক্স 2023 আর মোস্ট এক্সপেক্টেড নিট 2023 কোয়েশ্চেন্স। তো এই ভিডিওটাকে তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, কারণ আমরা এখানে অনেক এরকম ট্রিক্স বলতে চলেছি, যেই ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে তোমরা এই ধরনের কোয়েশ্চেন যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে খুব তাড়াতাড়ি উইদিন 15 to 20 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু আনসার করতে পারবে। এতে তোমাদের কিন্তু অনেকটা টাইম বাঁচবে পরবর্তী সাবজেক্টগুলো করার জন্য। তো তোমরা এই ভিডিওটাকে দেখতে থাকো আর একদম শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব, সেই কোয়েশ্চেনটা হচ্ছে গ্র্যাভিটেশন থেকে নেওয়া। গ্র্যাভিটেশন থেকে এই কোয়েশ্চেনটা যেটা নেওয়া হয়েছিল সেটা 2019 নিটে এসেছিলো। তো এরকম ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু এই বছরেও রয়েছে। তো তার জন্য আমি এই কোয়েশ্চেনটাকে নিয়েছি। এই কোয়েশ্চেনটায় বলা হয়েছে, ওয়ার্ক ডান টু রাইজ এ মাস এম from the surface of earth to a height h which is equal to the radius of earth is। তো এখানে কার্য কতটা করা হয়েছে সেটাকে আমাকে বার করতে হবে। এখানে বলা হয়েছে যে একটা মাস আছে, সেই মাসের ভ্যালুটা কত, মানে ওজনটা কত, এম মাসের একটা মাস, সেটাকে একটা এজেন্ট, যে কোনো এজেন্ট হতে পারে, সেই এজেন্ট এইচ হাইটে তুলে দিয়েছে। ঠিক আছে, কোথা থেকে এইচ হাইট? আমাদের আর্থ সারফেস থেকে এইচ হাইট। তো আমরা জেনে নেবো ট্রিকের মাধ্যমে কিভাবে আমরা 15 to 20 সেকেন্ডের মধ্যে এরকম ধরনের কোয়েশ্চেনের সলিউশন করতে পারি। তো আমরা চলে আসব আমাদের সলিউশন পার্টে। তো সলিউশন পার্টে আমরা দেখে নিচ্ছি এখানে যে ট্রিকটা দেওয়া রয়েছে, ওয়ার্ক ডান বাই দি এজেন্ট এখানে দেওয়া রয়েছে ইকুয়াল টু mgh ইন্টু RE ডিভাইডেড বাই RE প্লাস এইচ। এখানে RE যেটা রয়েছে, RE কি? এখানে রেডিয়াস অফ RE হচ্ছে এখানে রেডিয়াস অফ আর্থ। ওকে, আর এখানে RE এর ভ্যালু কিন্তু R দেওয়া রয়েছে এবং H এর ভ্যালু কিন্তু দেওয়া রয়েছে R এর সমান। তো আমরা যদি RE এর ভ্যালু R এবং H এর ভ্যালু R বসিয়ে দিই, তাহলে আমাদের সাবস্টিটিউশন করার পর এরকম একটা ফর্মেশন হবে এবং সেই ফর্মেশন থেকে আমরা সলিউশন করলে আমাদের অ্যান্সার আসবে mgr/2, যেইটা কিনা আমাদের অপশন 3তে দেওয়া রয়েছে। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন 3 এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু এই ট্রিক দিয়ে করলে তোমরা 15 to 20 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু আনসারটা বের করে নিতে পারছো। তো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা চলে আসি আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেনটা কিন্তু নেওয়া হয়েছে সেন্টার অফ মাস থেকে। সেন্টার অফ মাস এখানে দুটো মাসের সেন্টার অফ মাস সিস্টেম এর কথা বলা হয়েছে। তো এখন আমরা দুটো মাসের সেন্টার অফ মাস সিস্টেম বলা রয়েছে। এখানে টু মাসেস বলা হয়েছে, 2 masses 4 kg and 6 kg are situated 10 meter apart. What is the distance of center of mass of two mass system from 4 kg and 6 kg mass respectively? তো দুটো মাস দেওয়া রয়েছে এবং দুটো মাসের মাঝামাঝি অংশে আমরা জানি সেন্টার অফ মাসটা অবস্থান করছে এবং সেই সেন্টার অফ মাসটা 4 কেজি মাসের থেকে কতটা দূরে রয়েছে এবং 6 কেজি মাসের থেকে কতটা দূরে রয়েছে, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা দেখে নেব ট্রিক্সের মাধ্যমে আমরা এটা কিভাবে করব। তো আমরা চলে আসি আমাদের সলিউশন পার্টে। তো সলিউশন পার্টে আমরা দেখতে পাচ্ছি m1 এবং m2 মাস যেটা রয়েছে সেটা মাঝামাঝি অংশে কি রয়েছে, আমাদের সেন্টার অফ মাসটা রয়েছে এবং সেন্টার অফ মাসের m1 মাস থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স হচ্ছে x1 এবং m2 মাস থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স হচ্ছে x2। এবারে x1 এবং x2 এর ভ্যালু আমরা ট্রিকের মাধ্যমে কিভাবে বের করব, সেই ট্রিকটা এখানে দেওয়া রয়েছে। x1 এবং x2 যদি আমরা x1 এর ভ্যালু বের করতে চাই, তাহলে m2r ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর x2 যদি বের করতে চাই m1r ডিভাইডেড বাই m1 প্লাস m2 যদি আমরা করি, তাহলে আমরা ট্রিকের মাধ্যমে কিন্তু x1 এবং x2 ভ্যালু পেয়ে যাচ্ছি।
এক্ষেত্রে আমরা ট্রিকটা যদি ব্যবহার করি তো কোয়েশ্চেনের ক্ষেত্রে 4 কেজি মাসের ক্ষেত্রে আমরা ওপরে রাখবো 6 কেজি মাস ডিভাইডেড ইন্টু 10 মানে হচ্ছে এখানকার আর এর ডিস্টেন্স, মানে হচ্ছে দুটো মাসের মধ্যবর্তী যে টোটাল ডিস্টেন্সটা সেখানে এখানে বলা রয়েছে 10 মিটার, তো আমরা এখানে 10 নিয়ে নিচ্ছি। আর ওপরে m2 ভ্যালু দিতে হবে, তার জন্য আমরা 6 দিচ্ছি, নিচে m1 প্লাস m2 মানে 4 প্লাস 6 এখানে আমরা ব্যবহার করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 4 কেজি মাসের থেকে 6 মিটার দূরে রয়েছে সেন্টার অফ মাস, 1 নম্বর। 2 নম্বর যেটা আছে 6 কেজি মাসের থেকে তাহলে সেন্টার অফ মাসের ডিস্টেন্স কত। একইভাবে আমরা সলিউশন করব, x2 যখন বের করতে যাব তখন আমরা m1 মাসের ভ্যালু দেবো। m1 মাস হচ্ছে এখানে 4 কেজি, তো 4 কেজি ভ্যালুটা এখানে রেখেছি, 4 ইন্টু 10 ডিভাইডেড বাই 4 প্লাস 6 মানে 10, তো এখানে আমরা পেয়ে যাচ্ছি 4 মিটার। তো 6 কেজি মাসের থেকে কিন্তু সেন্টার অফ মাসের ডিস্টেন্সটা হচ্ছে 4 মিটার। ইন্টারেস্টিংলি এখানে আরেকটা পয়েন্ট আমরা নোট করব, সেটা হচ্ছে সেন্টার অফ মাস of two mass system always lie close to the heavy mass। তো হেভি মাসের কিন্তু এরা বলা যেতে পারে সেন্টার অফ মাসটা কিন্তু হেভি মাসের কাছাকাছি থাকছে, মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে 6 কেজি যে মাসটা রয়েছে সেই 6 কেজি মাসের কিন্তু ক্লোজ থাকছে সেন্টার অফ মাসটা রেদার দ্যান 4 কেজি মাসে। 4 কেজি মাসের থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স হচ্ছে 6 মিটার, কিন্তু 6 কেজি মাস থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স হচ্ছে 4 মিটার। তাহলে কোন মানে সেন্টার অফ মাসটা কোন মাসের কাছাকাছি থাকছে? 6 কেজি মাসে। 6 কেজি মাসটা হচ্ছে এখানে ভারী, তো যেই মাসটা ভারী হবে তার কাছাকাছি কিন্তু সেন্টার অফ মাসটা লাই করবে। এটাই আমরা এই কোশ্চেন থেকে শিখব। তো এই কোশ্চেনটা হয়ে গেল। এই কোশ্চেনটা হয়ে যাওয়ার পর আমরা চলে আসব আমাদের 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর কোশ্চেনে। আমাদের 3 নম্বর কোশ্চেনটা এখানে রয়েছে অপটিক্স থেকে। সো অপটিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তো এখানে এই কোশ্চেনটা রয়েছে আমাদের অপটিক্স থেকে। অপটিক্সের এই কোশ্চেনটায় কি বলা হয়েছে, ফিশ সিইং এ বার্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এখানে দেওয়া রয়েছে, বার্ড ফ্রম 16 মিটার বিলো দি ওয়াটার সারফেস, মানে একটা মাছ যেটা কিনা 16 মিটার জলের তলায় রয়েছে, সেই জলের তলা থেকে মাছটা একটা পাখিকে দেখছে এবং সেই পাখির অ্যাকচুয়াল ডিস্টেন্স 12 মিটার রয়েছে, মানে ওয়াটার সারফেস থেকে পাখিটা 12 মিটার উপরে রয়েছে। এবারে ক্যালকুলেট দি অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ বার্ড সিন বাই দি ফিশ। এবার আমরা জানি যে যখন জলের তলা থেকে কোনো কিছু ওপরের দিকে দেখে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা শিফটিং হয়, মানে ওপরের যেই বস্তুটাকে দেখছে সেই বস্তুটাকে আরেকটু বেশি উপরে মনে হয়, মানে এটা একটা শিফটিং হয়। এই যে শিফটিংটা হচ্ছে, এই শিফটিংটা হওয়ার পরে যেই ডিস্টেন্সে আমরা দেখতে পাচ্ছি জলের নিচ থেকে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি অ্যাপারেন্ট ডিস্টেন্স। মানে এই ডিস্টেন্সটা ফলস, এটা রিয়েল ডিস্টেন্স নয়, তার জন্য আমরা এটাকে বলি অ্যাপারেন্ট ডিস্টেন্স। আর শিফট মানে কতটা উপরে দেখতে পাচ্ছি, মানে যতটা অ্যাপারেন্ট ডিস্টেন্স যতটা একটু বেশি উপরে দেখতে পাচ্ছি, সেই শিফটটাকে কিন্তু আমাদের এই কোয়েশ্চেনে ক্যালকুলেট করতে হবে যে কতটা উপরে শিফট হয়ে যাবে যদি আমরা নিচ থেকে দেখি। তো আমরা দেখব ট্রিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা এটাকে সলিউশন করতে পারি। তো ফার্স্ট এই বার্ড ফিশ প্রবলেমের যে ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, এখানে এক্স বার্ড বাই ফিশ কথাটার মানে হচ্ছে যে ডিস্টেন্স, যেই ডিস্টেন্সে ফিশটা বার্ডটাকে দেখতে পাবে, মানে অ্যাপারেন্ট ডিস্টেন্সের কথাই বলা হয়েছে যেটা আমাদের কোয়েশ্চেনে চেয়েছে, সেইটার ফর্মুলাটা হচ্ছে মিউ, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অবজারভার, মানে যে অবজার্ভ করছে সেই অবজারভার যেই মিডিয়ামে রয়েছে সেই মিডিয়ামের কিন্তু আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এখানে লাগছে। তারপরে x1 বাই মিউ1 প্লাস x2 বাই মিউ2, মানে x1 হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা যেটা কিনা সেই মানে যে এয়ারে যে পাখিটা রয়েছে সেই পাখিটার অ্যাকচুয়াল ডিস্টেন্স এবং প্রথম মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং সেকেন্ড মিডিয়ামের অ্যাকচুয়াল ডিস্টেন্স এবং সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই যে 4টে জিনিস, এই 4টে জিনিস যদি আমাদের কাছে থাকে আমরা তাহলে অ্যাপারেন্ট ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবো। তো আমরা এই 4টে জিনিসই কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে 12 মিটার যেটা কিনা বার্ডের অ্যাকচুয়াল ডিস্টেন্স ওয়াটার সারফেস থেকে, এখানে 16 মিটার হচ্ছে ফিশের অ্যাকচুয়াল ডিস্টেন্স ওয়াটার সারফেসের নিচে, এবং মিউ1 এবং মিউ2 ভ্যালু আমরা এখানে জানি। তো এইটা পেয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এই ভ্যালুটাকে যখন আমরা
পুট করব আমাদের ফর্মুলাতে, তখন আমরা এরকমভাবে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 32 মিটার। মানে অ্যাপারেন্ট ডিস্টেন্স, যেই অ্যাপারেন্ট ডিস্টেন্সে বার্ডটা সেই ফিশটা বার্ডটাকে দেখতে পাবে সেটা হলো 32 মিটার। এবারে আমরা দেখব শিফটিংটা কত হয়েছে। অ্যাকচুয়াল ডিস্টেন্সটা তাহলে কত, 16 এবং 12 মানে 28, তো 28 মিটার কিন্তু অ্যাকচুয়াল ডিস্টেন্স, কিন্তু আমরা মানে ফিশ জলের ভিতর থেকে সেই বারটিকে 32 মিটারে দেখতে পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে শিফটিংটা হচ্ছে 32 - 28, দ্যাট ইজ 4 মিটার। তো এখানে শিফটিং কতটা হয়েছে, 4 মিটার শিফটিং হয়েছে। তো আমরা এই ট্রিকটার মাধ্যমে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কোয়েশ্চেনটাকে সলভ করে নিলাম। তো আমরা দেখে নেব পরের কোয়েশ্চেনটা কি রয়েছে। পরের কোয়েশ্চেনটা রয়েছে রেডিও অ্যাক্টিভিটি থেকে, যেটা কিনা আমাদের মডার্ন ফিজিক্সের একটা পার্ট, যেখানে বলা হয়েছে এন নাম্বার অফ অ্যাটমস উইথ হাফ লাইফ of 2 years, how many atoms will be undecayed, মানে will stay undecayed in the element after 8 years। মানে 8 বছরে কতগুলো মানে প্রথমে যখন শুরু হয়েছিল ডিকে হওয়া তখন ছিল হচ্ছে এন নাম্বার, মানে এন সংখ্যক ওর কাছে নিউক্লিয়াস ছিল। তো তারপরে ডিকে হতে হতে 8 বছরে কতগুলো আনডিকেড থাকবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা দেখে নেব টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে এই কোয়েশ্চেনটা কীভাবে আমরা সলিউশন করতে পারি। তো এখানে নাম্বার অফ অ্যাটমস আনডিকেডস আফটার টাইম টি, এটার যে ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে n = n0 হাফ ইন্টু টি ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 4, হাফ টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টি হাফ। মানে টি হাফ বলতে এখানে হাফ লাইফের কথা বলা হয়েছে। টি হাফ এখানে কত দেওয়া হয়েছে, 2 ইয়ার্স। তো এখানে বলা হয়েছে এদের মানে হাফ লাইফটা হচ্ছে 2 ইয়ার্স। এন নট মানে প্রথমে যখন ডিকে হওয়া শুরু হয়নি তখন কতগুলো নিউক্লিয়াস ছিল, এন সংখ্যক। তো আমরা এন নটের জায়গায় এখানে এন নেব। আর কত সময়ের পরে আমাদেরকে জানতে বলেছে যে নিউক্লিয়াসের সংখ্যা, আনডিকেড নিউক্লিয়াসের সংখ্যা, সেটা হচ্ছে 8 বছর পরে। তো এখানে যে এনটা রয়েছে, এই এনটা কিন্তু নাম্বার অফ নিউক্লিয়াস আনডিকেড। ওকে, তো এইটা হচ্ছে নাম্বার অফ নিউক্লিয়াস আনডিকেড, যেটা আমাদেরকে বের করতে হবে। আর টি হাফটা আমাদের দেওয়া রয়েছে, টিটা আমাদেরকে দেওয়া রয়েছে। আর এখানে আমরা যদি ফর্মুলার মধ্যে বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে 8/2 কেটে গেলে 4 থাকছে, মানে হাফ টু দি পাওয়ার 4। সেখানে এবারে এটাকে যদি সলিউশন করি তাহলে এন ড্যাশের ভ্যালুটা বেরোচ্ছে n/16, মানে 16 ভাগের, মানে যতগুলো নিউক্লিয়াস ছিল তার 1/16 ভাগ কিন্তু নিউক্লিয়াস 8 বছর পরে থাকবে। তো তোমাদেরকে এখানে কিন্তু এই ট্রিকটাকে একদম খুব ভালোভাবে মাথায় নিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে, এবং এই ট্রিকটাকে ব্যবহার করে তোমরা কিন্তু টি হাফ এবং যদি সময়টা দেওয়া থাকে যে কত সময় পরে তোমাদেরকে নিউক্লিয়াসের সংখ্যাটা, আনডিকেড নিউক্লিয়াসের সংখ্যাটা জানতে চেয়েছে, তাহলে কিন্তু তোমরা এই ট্রিকটাকে ব্যবহার করে খুব ইজিলি এই কোশ্চেনটাকে আনসার করতে পারবে। এবারে চলে আসবো আমরা আমাদের 5 নম্বর কোয়েশ্চেনে, যেখানে বলা হয়েছে দুটো মাস, যেটা কিনা একটা 4 ইউনিট এবং একটা 6 ইউনিট অ্যাটাচ টু দি অপোজিট এন্ডস অফ আ পুলি। তো একটা পুলির দুটো এন্ডে অ্যাটাচ করা রয়েছে এবং ক্যালকুলেট করতে হবে টেনশন এবং অ্যাক্সেলারেশন। দেখে নেব কি ট্রিক রয়েছে। ট্রিকটা এখানে হচ্ছে অ্যাক্সেলারেশন যদি আমরা বের করতে চাই তো আমরা পুলিটাকে ফার্স্টে দেখে নেবো। এখানে আমাদের একটা পুলির ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুলিটা এখানে কিন্তু রয়েছে, একদিকে 6 কেজি 6 ইউনিট একটা মাস রয়েছে, একদিকে 4 ইউনিটের একটা মাস রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 6 ইউনিটের মাসটা কিন্তু এখানে হেভিয়ার মাস, তো এটা হচ্ছে ফরওয়ার্ড ফোর্স। আর 4 ইউনিটের মাসটা কিন্তু এখানে তোমার ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে, বা এটা হচ্ছে তোমার যেহেতু হেভিয়ার নয়, মানে যেটা কম মাস কম ওজন, সেটা কিন্তু ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে, মানে এদিকে টানছে, একটা এদিকে টানছে আর একটা ওপরের দিকে টানছে, একটা ওপরের দিকে টানছে, মানে ব্যাকওয়ার্ড ফোর্স একটা দিচ্ছে, একটা ফরওয়ার্ড ফোর্স দিচ্ছে। তো এই যে মানে দুটো যে ফোর্স রয়েছে, যেই ফোর্সের মধ্যে একটা ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে, একটা ফরওয়ার্ড ফোর্স দিচ্ছে, যেইটা হেভিয়ার মাস হবে সেটা অবশ্যই ফরওয়ার্ড ফোর্স দেবে, যেটা
যেটা কম হেভি হবে, যেটা কম ভারী হবে, সেটা ব্যাকওয়ার্ড ফোর্স দেবে। তো আমাদের ফর্মুলাটা কি, অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ফরওয়ার্ড ফোর্স মাইনাস ব্যাকওয়ার্ড ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস। আর টেনশনের ফর্মুলাটা ফরওয়ার্ড ফোর্স ইন্টু ব্যাকওয়ার্ড মাস, ব্যাকওয়ার্ড ফোর্স ইন্টু ফরওয়ার্ড মাস ডিভাইডেড বাই টোটাল মাস। তো এখানে আমরা যদি অ্যাপ্লাই করি, ফরওয়ার্ড ফোর্স এখানে হচ্ছে 6 কেজি দিচ্ছে, তো 6g মানে 6 ইন্টু 10 আমরা এখানে অ্যাক্সেলারেশন নেব, অ্যাক্সেলারেশন অফ গ্র্যাভিটি। তো অ্যাক্সেলারেশন অফ গ্র্যাভিটির সাথে মাল্টিপ্লাই করলে 60 মাইনাস 40 ডিভাইডেড বাই 10, 20/10 হচ্ছে, সেখান থেকে 2 ইউনিট হচ্ছে আমাদের এখানে অ্যাক্সেলারেশন। আর টেনশনটা বার করতে গেলে একইভাবে ফরওয়ার্ড ফোর্স ইন্টু ব্যাকওয়ার্ড মাস। এখানে ফরওয়ার্ড ফোর্স কত, 60 ইন্টু ব্যাকওয়ার্ড মাস 4, আর ব্যাকওয়ার্ড ফোর্স ইন্টু ফরওয়ার্ড মাস মানে 40 ইন্টু 6 করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 240 প্লাস 240 480 ডিভাইডেড বাই 10 মানে 48 ইউনিট। তো এখানে টেনশনটা এসে যাচ্ছে 48 ইউনিট। তো এই যে ট্রিকটা আমি দিলাম, এই ট্রিকটা ব্যবহার করে ফ্রি বডি ডায়াগ্রাম না এঁকেও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি টেনশন এবং অ্যাক্সেলারেশন অফ দি পুলি বের করে নিতে পারো। কোনো কনফিউশন হলে তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাও, এই অঙ্কটা বুঝতে বা এই নিউমেরিক্যালটা বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে। তো এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী নিউমেরিক্যালে, যেখানে বলা হয়েছে একটা চেন রয়েছে, যেটা 10 মিটারের একটা চেন, সেটা হ্যাঙ্গিং ফ্রম আ রাফ সারফেস অফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ 0.5, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া রয়েছে এবং একটা রাফ সারফেস থেকে সেটা ঝোলানো রয়েছে। হাউ মাচ লেন্থ ক্যান ফ্রিলি হ্যাং ফ্রম দি সারফেস সো দ্যাট দি চেন উইল নট স্লিপ ফ্রম দি সারফেস, মানে চেনটা এমনভাবে ঝোলানো রয়েছে যে চেনটা কিন্তু পুরোপুরি স্লিপ হয়ে পড়ছে না, মানে ইকুইলিব্রিয়ামে রয়েছে। তো সেটা কতটা আমরা ঝুলিয়ে রাখলে কোনো রকম প্রবলেম হবে না, চেনটা কিন্তু স্লিপ হবে না। তো সেইটা আমরা জেনে নেবো যে এই কোশ্চেনটা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমরা কিভাবে করছি। তো আমরা ছবিটা এঁকে নিয়েছি, এখানে চেনটা রয়েছে, এখানে চেন রয়েছে এবং চেনটা দেখতে পাচ্ছ যে একটা সারফেসের মধ্যে রয়েছে এবং কিছুটা ঝোলানো রয়েছে। তো ঝোলানো অংশটাকে আমরা এক্স বলছি, আর যেইটা ঝোলানো নেই সেই অংশটাকে আমরা এল মাইনাস এক্স ধরে নিচ্ছি, কারণ টোটাল লেন্থ অফ চেন হচ্ছে কত, ইকুয়ালস টু এল। তো বাকিটা এল মাইনাস এক্স। তো এখানে যে আমরা ট্রিকটা ব্যবহার করব সেটা হচ্ছে এইটা, মিউ এল ডিভাইডেড বাই মিউ প্লাস 1, ঠিক আছে। তো এই ট্রিকটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে চলেছি। তো মিউ হচ্ছে এখানে কিন্তু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেটা কিনা এখানে দেওয়া রয়েছে 0.5। তো আমরা 0.5 যদি আমরা এখানে সাবস্টিটিউট করি এবং এল লেন্থটা যদি 10, সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু আনসারটা চলে আসছে এবং আনসারটা হচ্ছে 3.33 মিটার। তো তোমরা দেখতে পাচ্ছ কত ইজিলি আমরা কিন্তু ক্যালকুলেট করে নিচ্ছি আমাদের আনসারটা, যেটা কিনা আমাদের নর্মালি যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের অনেক বড় ক্যালকুলেশন করতে হয় এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে। তো তোমরা এই জিনিসগুলোকে খুব ভালো করে বুঝে নাও, সমস্ত ফর্মুলাগুলোকে নোট করে নাও। আর যদি তোমরা এই ফর্মুলা এই পিডিএফটাকে পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে জয়েন করে নাও। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমাদের এই পিডিএফটা উইদাউট এনি কস্ট আমরা কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেবো। এরপর আমরা চলে আসছি আমাদের পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি আছে, এটা একটা ক্যালকুলেটিভ কোয়েশ্চেন। ক্যালকুলেট দি অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি আমরা জানি যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম করলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি পাই। তো দুটো ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি এখানে বার করতে বলেছে। এন ইকুয়াল পার্ট অফ ডিস্টেন্স কভার্ড বাই ভেলোসিটি v1 v2 v3 অ্যান্ড v4, আর এন ইকুয়াল টাইম ইন্টারভেল মানে যখন আমাদের এনখানে ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে, কিন্তু কি আছে, ভেলোসিটিগুলো আলাদা আলাদা আছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এন ইকুয়াল টাইম মানে ইকুয়াল টাইম ইন্টারভেলে কভার করেছে, কিন্তু ভেলোসিটিগুলো আলাদা আলাদা আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে একবারেই একটা এতেই চান্সেই আমরা কিন্তু এটার অ্যান্সার বার করতে পারি, সেটা আমরা দেখে নেব। তো আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে আমরা চলে আসবো। এখানে একদম ইজি ট্রিক রয়েছে এটার জন্য। অ্যাভারেজ ভেলোসিটি বার করার জন্য তো আমরা জেনারেল ফর্মুলাটা জানি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, কিন্তু এটাকে যদি আমরা ডিরাইভ করি, আমরা যদি এটাকে আরেকটু বাড়িয়ে নিই, তাহলে আমরা যদি এন সংখ্যক
সমান ডিস্টেন্স কভার করেছি আমি, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটিতে। তো সেক্ষেত্রে আমার অ্যাভারেজ ভেলোসিটি কত সেটা যদি আমরা বার করতে চাই, আমরা কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলাটা মনে রাখবো, n ডিভাইডেড বাই 1/v1 বাই 1 প্লাস 1/v2 প্লাস 1/vn। তো এই ফর্মুলাটা কিন্তু আমরা মনে রাখবো, এটা ডাইরেক্টলি কিন্তু আমরা একবারে আনসারটা পেয়ে যাব। সেকেন্ড হচ্ছে, যদি আমরা n সংখ্যক সমান টাইম ইন্টারভেলে আমরা কোনো একটা ডিস্টেন্সকে কভার করি, মানে ভেলোসিটিগুলো আলাদা আলাদা সে প্রত্যেকটা ক্ষেত্রে, তখন কিন্তু আমরা ডাইরেক্টলি v1 প্লাস v2 প্লাস vn ডিভাইডেড বাই n এই ফর্মুলাটা ব্যবহার করব। মানে v1 প্লাস v2 প্লাস ডট 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 vn ডিভাইডেড বাই n ডাইরেক্টলি যদি আমরা ব্যবহার করি, আমরা কিন্তু অ্যাভারেজ ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি এই ক্ষেত্রে। এরপর আমরা চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটাও কিন্তু এখান থেকে রয়েছে, আমাদের মেনলি অপটিক্স থেকে রয়েছে কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা এসেছিল নিট ফেজ 2-তে 2016-তে, এবং এই কোয়েশ্চেনটা খুবই একটা বড় কোয়েশ্চেন দেখে মনে হয়, কিন্তু যখন আমরা সলভ করব আমরা দেখব কত ইজিলি আমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি। অ্যান্ড এয়ার বাবল ইজ ইন আ গ্লাস স্ল্যাব উইথ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, মানে গ্লাস স্ল্যাবের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1.5, নিয়ার নর্মাল ইনসিডেন্স ইজ 5 সেন্টিমিটার ডিপ ওয়েন ভিউড ফ্রম ওয়ান সারফেস। মানে এখানে বলা হয়েছে যে একটা গ্লাস স্ল্যাব রয়েছে এবং গ্লাস স্ল্যাবের মধ্যে একটা এয়ার বাবল রয়েছে। এই এয়ার বাবলটাকে যদি আমি গ্লাস স্ল্যাবের একটা সাইড থেকে দেখি, তাহলে সেটা 5 সেন্টিমিটার দূরত্বে দেখাচ্ছে, এবং অপর সাইড থেকে দেখলে আমরা সেটাকে দেখতে পাচ্ছি 3 সেন্টিমিটার দূরে। ওকে, তো থিকনেস অফ গ্লাস স্ল্যাব কিন্তু আমাদের এখানে বার করতে বলেছে, মানে গ্লাস স্ল্যাবের থিকনেসটা কত। এইটাকে করতে হলে আমরা অনেক ধরনের ডেরিভেশন করি, অনেক কিছু করি, কিন্তু আমরা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে একবারে কিন্তু এই আনসারটা করতে পারি। থিকনেস অফ গ্লাস স্ল্যাব, থিকনেস অফ গ্লাস স্ল্যাবের কিন্তু একদম ডাইরেক্ট ফর্মুলা রয়েছে এখানে, মিউ ইন্টু x1 প্লাস x2। এখানে মিউ হচ্ছে গ্লাস স্ল্যাবের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং এই মিউটা এখানে আমরা লিখলাম। লেখার পরে x1 হচ্ছে একটা সাইড থেকে আমরা দেখেছিলাম যখন, তখন 5 সেন্টিমিটার দূরে ছিল, আর একটা সাইড থেকে দেখেছিলাম যখন, তখন 3 সেন্টিমিটার দূরে ছিল। দুটোকে আমরা যোগ করে দেবো, যোগ করে জাস্ট মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি 12 সেন্টিমিটার। তাহলে আমাদের গ্লাস স্ল্যাবের থিকনেস হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার। খুব ইজিলি, খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এত বড় একটা কোয়েশ্চেনের সলিউশন করে ফেললাম। তো এই রকম ধরনের ট্রিক্সগুলো কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, সো আমরা চলে আসবো আমাদের নেক্সট টিপস অ্যান্ড ট্রিক্সের। তো আমরা দেখে নিচ্ছি এর পরের কোয়েশ্চেনটা কি আছে। এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে একটা টিউনিং ফর্কের কোয়েশ্চেন। এটা আমাদের ওয়েভের কোয়েশ্চেন। এই ওয়েভের কোয়েশ্চেন মেনলি খুব ইম্পর্টেন্ট হয়। ওয়েভ থেকে প্রত্যেক বছরই একটা কি দুটো কোয়েশ্চেন আসতে থাকে। সো এখানে ওয়েভের কোয়েশ্চেনটা বলা হয়েছে, টিউনিং ফর্ক উইথ ফ্রিকোয়েন্সি 800 হার্জ প্রডিউসেস resonance in resonance column tube with upper end open and lower end closed by water surface. Successive resonance are observed. লেন্থ গুলো এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের লেন্থ গুলো দেখে নিতে হবে যে কোন কোন লেন্থে টিউনিং ফর্কের মাধ্যমে আমরা রেজোনেন্স পেয়েছি। তো সেই রেজোনেন্সের লেন্থগুলো দেখে নিতে হবে। প্রথম লেন্থ হচ্ছে 9.75 সেন্টিমিটার, তারপরটা 31.25 সেন্টিমিটার, তারপরটা 52.75 সেন্টিমিটার। এবারে আমাদের স্পিড অফ সাউন্ডটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সিটা কত? 800 হার্জ। এবারে চলে আসবো আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমরা কীভাবে এটাকে সলভ করেছি। তো স্পিড অফ সাউন্ড, রেজোনেন্স অবজার্ভড বাই রেজোনেন্স কলম টিউব, টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সিটা কত? এফ। আর লেন্থ যে কোনো দুটো আমরা নেব, একটা বড় নেব আর তারপরেরটা আমরা নেব, মানে পাশাপাশি দুটো লেন্থ আমরা নেব। তো আমরা এখানে যে ট্রিকটা ব্যবহার করব সেটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু L2 মাইনাস L1 করার পর আমরা কিন্তু ডাইরেক্টলি ভেলোসিটি অফ সাউন্ডটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, যেখানে কিনা আমরা 52.75 মানে সাকসেসিভ দুটো লেন্থকে আমরা নিয়েছি, এবং নেওয়ার পরে আমরা সেটাকে মাল্টিপ্লাই করেছি 800 হার্জের সাথে। তো ডাইরেক্টলি আমরা কিন্তু ভেলোসিটিটা এখানে পেয়ে গেলাম। তো ভেলোসিটি অফ সাউন্ডটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে নিলাম এই ট্রিকের মাধ্যমে। নেক্সট আসছি
এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক্সের কোয়েশ্চেন। ইলেকট্রোস্ট্যাটিক্স খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সবাই জানে। তো ইলেকট্রোস্ট্যাটিক্সে এরকম ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে যেখানে কিনা দুখানা চার্জ দেওয়া থাকবে এবং দুটো চার্জের মাঝখানে নিউট্রাল পয়েন্টটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। দুটো চার্জের মাঝের ডিস্টেন্স দেওয়া রয়েছে আর দুটো চার্জের মাঝের দুটো চার্জ প্রথম ক্ষেত্রে দেওয়া রয়েছে দুটো চার্জ একই রকম আধানের, দুটোই প্লাস চার্জ। সেকেন্ড ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস চার্জ। তো এই দুটো চার্জের ক্ষেত্রে কোথায় এদের নিউট্রাল পয়েন্টটা অবস্থান করছে এটা আমাদেরকে বার করতে হবে। তো ফার্স্ট ক্ষেত্রে আমরা দেখে নেবো আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সে কিভাবে আমরা করব এটা। তো ফার্স্ট ক্ষেত্রে আমরা দেখছি ইন আ সিস্টেম অফ টু লাইক চার্জেস, যদি নিউট্রাল পয়েন্টগুলো দুটো লাইক চার্জ মানে সম আধানের মাঝামাঝি থাকে তাহলে কিন্তু যে নিউট্রাল পয়েন্টটা সেটা দুটো আধানের মাঝেই অবস্থান করে, ঠিক আছে। আর যদি আধান দুটো বিপরীত আধানের হয় মানে একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে কিন্তু সেইটা যেই দুটো আধানের মধ্যে যেই আধানটার ম্যাগনিটিউডটা কম মানে যার যেমনি ধরো এখানে দুটোর মধ্যে 4 কুলম্বটা কম মানে ম্যাগনিটিউডটা যার কম তার কিন্তু পাশে অবস্থান করবে নিউট্রাল পয়েন্টটা, তো তার কাছাকাছি অবস্থান করবে। তো প্রথমেই আমরা জেনে নেবো যে এখানে ট্রিকটা কি আছে। এখানে ট্রিকটা হচ্ছে x = r √q1 ডিভাইডেড বাই q1 √q1 প্লাস √q2। তো এরকমভাবে আমরা সলিউশন করলাম। সলিউশনে এখানে দেখতে পাচ্ছি যে q2 এর ভ্যালুটা হচ্ছে এখানে 9, তাই তো। তো 9 করলে 4 আর √4 প্লাস √9, এখানে অ্যান্সার আসছে 5, তো 4 সেন্টিমিটার। তো ডিস্টেন্স ফ্রম নিউট্রাল পয়েন্ট ফ্রম 4 কুলম্ব ইজ 4 সেন্টিমিটার। তারপরেরটায় আমরা আবার সলিউশন করলাম, সেখানে কিন্তু এইখানে আধান দুটো আলাদা আলাদা ছিল এবং আধান দুটোর ক্ষেত্রে এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি প্রথম ফর্মুলার ক্ষেত্রে আমরা প্লাস ইউজ করেছি দুটোর মধ্যে, আর এখানে যে ট্রিকটা ইউজ করব সেখানে কিন্তু আমরা মাইনাস ইউজ করব। শুধু এইটাই ডিফারেন্স, কারণ এখানে দুটো চার্জ মানে একে অপরের আলাদা, অপরের থেকে আলাদা। তো দুটোর মধ্যে আমরা মাইনাস করব। মাইনাস করলে আমরা দেখতে পাচ্ছি 20 সেন্টিমিটার আসছে অ্যান্সারটা। তো 20 সেন্টিমিটার কোথায়? ওই আধান দুটোর মধ্যে যে আধানের ম্যাগনিটিউড কম তার থেকে 20 সেন্টিমিটার। তাহলে আরেকটা যে আধান রয়েছে তার থেকে কতটা? তার থেকে 20 প্লাস ওই দুটো আধানের মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেই দুটোকে প্লাস করলে যেটা আসবে সেই ডিস্টেন্সে কিন্তু থাকবে। মানে এখানে যদি আমি বলি 9 কুলম্বের থেকে কিন্তু ওটা 30 সেন্টিমিটার দূরে থাকবে। ওকে, সো হয়ে গেল আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের কোশ্চেন। সেকেন্ড আমরা চলে আসবো আমাদের পরবর্তী ট্রিক নিয়ে। পরবর্তী ট্রিকটা আমাদের মেকানিক্স থেকে একটা কোয়েশ্চেন আছে। সেই কোয়েশ্চেনটা কি? একটা ওয়াটার ড্রপলেট ফলিং ফ্রম এ ট্যাপ থেকে ওয়াটার ড্রপলেট পড়ছে। এই ধরনের কোয়েশ্চেন তোমরা এর আগেও নিশ্চয়ই পড়েছো বিভিন্ন জায়গায়, যে একটা কল থেকে জলের ফোঁটা পড়ছে এবং প্রথম ফোঁটাটা যখন মাটি ছুঁয়ে যাচ্ছে মানে সারফেসে ছুটছে তখন 4th নাম্বার ফোঁটাটা কিন্তু শুরু হচ্ছে পড়া। তো তোমরা ভালো করে কোয়েশ্চেনটা পড়ে নাও। কোয়েশ্চেনটা পড়ে নেওয়ার পর তোমাদের মধ্যে যদি কেউ ট্রাই করতে চাও তো ট্রাই করতে পারো তোমরা কোয়েশ্চেনটা, কিন্তু আমি এই কোয়েশ্চেনটা করবো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে। ফ্রি ফল কন্ডিশনে কিন্তু ডিস্টেন্স যেটা কভার হয় সেই ডিস্টেন্স কভারের রেশিওটা কিন্তু হয় 1:3:5:7। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে যে কল থেকে জলের ফোঁটাগুলো পড়ছে এটা কিন্তু ফ্রি ফলিং কন্ডিশন কিন্তু আমাদেরকে এখানে ইন্ডিকেট করছে। তো 4th ফোঁটাটা যখন পড়া শুরু হচ্ছে তখন ফার্স্ট ফোঁটাটা আমাদের মাটিতে অলরেডি ল্যান্ড করে যাচ্ছে। তো আমরা এই ছবির মাধ্যমে দেখে নিতে পারছি যে 4th ফোঁটাটা যখন পড়া শুরু করছে তখন কিন্তু আমাদের ফার্স্ট ফোঁটাটা অলরেডি ল্যান্ড করে যাচ্ছে। তো এখানে যদি আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করি তাহলে ফার্স্ট ডিস্টেন্স যেটা কভার হচ্ছে সেটা হচ্ছে s, তারপরে ডিস্টেন্স কভার হচ্ছে 3s, তারপরে ডিস্টেন্সটা যেটা কভার হচ্ছে 5s। তাহলে টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে? টোটাল ডিস্টেন্স যেটা কভার হয়েছে সেটা হচ্ছে s + 3s + 5s, টোটাল হচ্ছে 9s। মানে এখানে 27 মিটার দেওয়া ছিল টোটাল ডিস্টেন্সটা। তো সেখান থেকে যদি আমি ইকুয়েশনে বসাই তাহলে এস এর ভ্যালুটা আসছে 3, মানে 3 মিটার। এবারে পজিশন অফ সেকেন্ড ড্রপ, পজিশন অফ সেকেন্ড ড্রপটা তাহলে কি হচ্ছে? এখানে পজিশন অফ সেকেন্ড ড্রপটা আমি যদি দেখি তাহলে এই ডিস্টেন্সটার কথা বলা হয়েছে। তো সেকেন্ড ড্রপের ক্ষেত্রে s + 3s মানে 4s। তো 4s যদি হয় 4 × 3 মানে s এর ভ্যালু তো এখানে 3, তো 4 × 3 যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে এসে যাচ্ছে 12 মিটার। মানে সেকেন্ড ড্রপটা কিন্তু ওপর থেকে মানে ট্যাপ থেকে 12 মিটার ডিস্টেন্সে রয়েছে।
এবারে আমরা আসবো থার্ড ড্রপটার ক্ষেত্রে। থার্ড ড্রপটা কিন্তু এখানে কতটা ডিস্টেন্স কভার করেছে, মাত্র এস ডিস্টেন্স কভার করেছে ওপর থেকে। তো এস এর ভ্যালুটা কিন্তু 3, তো এস এর ভ্যালুটা যদি 3 হয় তাহলে 1 × 3 এখানে আমাদের এসে যাবে 3 মিটার। তো আনসারটা আমরা প্রথমের অ্যান্সারটা হবে 12 মিটার, সেকেন্ডটার অ্যান্সার হবে 3 মিটার। ওকে, সো এই কোশ্চেনটা আমাদের সলভ হলো। দেন আমরা চলে যাচ্ছি আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কালার কোডিং। কালার কোডিংয়ের এখানে কোনো আমি অপশান দিইনি, তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোন কালার অনুযায়ী কিভাবে কোডিংটা, কালার কোডিং ট্রিকটা তোমরা এখানে দেখে নিতে পারো। এখানে আমাদের নোটসের মধ্যে দেওয়া রয়েছে, হ্যান্ড রিটেন নোটসের মধ্যে। এখানে একটা ট্রিক আমরা দিয়েছি, বিবি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ সোনা চাঁদি। এই ট্রিকটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এই ট্রিকটার মাধ্যমে তোমরা এই কালারগুলোকে পেয়ে যাচ্ছ, এবং কালারগুলোর পাশে পাশে তোমাদের ব্ল্যাকের যে প্রথম কালারটা সেটার নাম্বার কিন্তু 0 হচ্ছে। তারপর থেকে 1 2 3 4 করে তোমরা কিন্তু এই ট্রিকের মাধ্যমে এই কালারগুলোকে মনে রাখতে পারো। তোমরা এই ছবিটাকে ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও পারলে, আর দরকার পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো, আমরা এই পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেবো। তো এই কালার কোডিং এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, হয়তো এই বছর পরীক্ষায় আসতে চলেছে। তো এই কালার কোডিংয়ের কোশ্চেন করার নিয়মটা হচ্ছে যে প্রথম দুটি কালার থেকে আমরা কি করব, কেবলমাত্র নাম্বারটি লিখবো, মানে এখানে যে নাম্বার আছে সেই নাম্বারটা লিখবো প্রথম দুটো কালার থেকে। সেকেন্ড কালারটা থেকে, তৃতীয় রংটি থেকে আমরা লিখবো মাল্টিপ্লায়ার। দেখো এখানে মাল্টিপ্লায়ার দেওয়া রয়েছে, তো তৃতীয় রংটা থেকে আমরা কিন্তু মাল্টিপ্লায়ার লিখবো। আর চতুর্থ যে রংটা থাকবে সেখান থেকে আমরা লিখবো কি, সেখান থেকে আমরা লিখবো টলারেন্স। তো টলারেন্স কিন্তু এখানে দেওয়া রয়েছে টলারেন্স, তো চতুর্থ রং থেকে আমরা কিন্তু টলারেন্স লিখবো। এবারে আমরা আসছি যে ফরমেশনটা কেমন হবে। ফরমেশনটা হবে এরকম টাইপের, এরকম একটা এক্সপ্রেশন কিন্তু আমাদের আসবে। তো আমরা এরকম একটা এক্সপ্রেশন তৈরি করব যদি আমাদের রঙগুলো দিয়ে দেওয়া হয়। এবারে আমরা আমাদের কোয়েশ্চেনে আসি। তো এখানে কালার কি কি গিভেন ছিল, এখানে কোয়েশ্চেনের মধ্যে আমাদের কালার দেওয়া ছিল প্রথমে ইয়েলো, তারপরে ভায়োলেট, তারপরে অরেঞ্জ, তারপরে সিলভার। তো আমরা সলিউশন পার্টে এলে কালার গিভেন প্রথমে ইয়েলো, আমরা বলেছি প্রথম দুটো কালার থেকে আমরা কি লিখবো, নাম্বারটা লিখবো। তো প্রথম দুটো কালার থেকে আমরা নাম্বার নিয়েছি। ইয়েলোর নাম্বারটা এখানে তোমরা চারটা আরেকবার দেখে নিতে পারো, ইয়েলোর নাম্বারটা কিন্তু এখানে 4, তো আমরা 4 নিয়েছি। আর তারপরে ছিল ভায়োলেট, ভায়োলেটের নাম্বার ছিল এখানে 7, তো আমরা ভায়োলেটের নাম্বারটা নিয়েছি 7। তারপরে এখানে অরেঞ্জের থেকে আমরা নিয়েছি মাল্টিপ্লায়ার, তো অরেঞ্জ থেকে মাল্টিপ্লায়ারের জন্য তোমরা দেখে নাও, অরেঞ্জের মাল্টিপ্লায়ারটা রয়েছে এখানে কিন্তু 10⁻3, আমরা 10⁻3 এখানে নিয়েছি। তারপরে সিলভারের টলারেন্স নিয়েছি। লাস্ট যে কালারটা সেটার থেকে আমরা কি নেব, টলারেন্সটা। টলারেন্সটা কিন্তু সিলভারের ক্ষেত্রে এখানে 10%, তো আমরা এখানে দেখে নাও সিলভারের ক্ষেত্রে টলারেন্স 10%, তো আমরা এখান থেকে 10% নিয়েছি এবং নিয়ে আমরা এক্সপ্রেশনটা তৈরি করেছি। তো এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমরা দেখে নাও। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে, প্রত্যেক বছরই প্রায় এই কোয়েশ্চেনটা দিয়ে দেয়। এবারে আসবো আমাদের ভিডিওর লাস্ট কোয়েশ্চেনে, যেটা ধরো এই ধরনের কোয়েশ্চেন যদি তোমাদের আসে তোমরা কিভাবে সলভ করবে। কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চের মধ্যে যদি তোমাদেরকে বলে যে সেখানকার পোটেনশিয়ালটা দিতে, ভিটা বার করতে, তো তোমরা কিভাবে বার করবে। এটা খুব ইজিলি ট্রিকের মাধ্যমে আমরা বার করব, সেটা আমরা দেখে নেবো কীভাবে। দেখো প্রথমত এই ধরনের কোয়েশ্চেন করার সময় আমরা কারেন্টের একটা ডাইরেকশন ধরে নেব। তো কারেন্টের ডাইরেকশন এখানে দুটো ব্যাটারির ক্ষেত্রেই কারেন্টের ডাইরেকশন কিন্তু একই দিকে, কারণ যেহেতু দুটো ব্যাটারিরই মানে পোলারাইজেশনটা একই দিকে, তো কারেন্ট একই দিকে তারা ফ্লো করাবে। তো দুটো ব্যাটারির ক্ষেত্রে আমরা কারেন্টটা ধরে নিয়েছি, এবং এখানে যে ট্রিকটা আমরা ব্যবহার করেছি সেই ট্রিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ট্রিকটা ভীষণ ইম্পর্টেন্ট। ভি কমন, মানে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু একটা ভি কমন তৈরি হবে। এই ভি কমনটা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে পারবো ভি কমনটাকে। আর এই ভি কমনটা আমরা বার করব এই ট্রিকের মাধ্যমে। ট্রিকটা কি, ট্রিকটা হচ্ছে যে ভি কমন ইকুয়ালস টু E1/R1 E2/R2 প্লাস ডট ডট ডট। এবারে যতগুলো তোমার ব্রাঞ্চ থাকবে ততগুলো ব্রাঞ্চের কিন্তু আমরা E1/R1টা নেব, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের দেখো একটা করে কি থাকছে, ব্যাটারি থাকছে। তো ব্যাটারিগুলোর যে ইএমএফটা তাকে আমরা নিচ্ছি E1 হিসাবে, ব্যাটারিগুলোর ইএমএফটাকে নিচ্ছি আমরা E1 হিসাবে, আর R1টা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো E1/R1 E2/R2 আর
অ্যান্ড সো অন। এখানে দুখানেই দেখানো হয়েছে। আর নিচে আমরা কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটাকে নিচ্ছি, ডিভাইড করে দিচ্ছি সেটা দিয়ে। তো আমরা এই কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি দেখি, প্রথম ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাটারি নেই, তো আমাদের এখানে E1 বা R1 কিছুই থাকছে না। সেকেন্ড ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাটারি আছে, যেই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 18 ভোল্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। তো আমরা 18/2 করেছি। সেকেন্ড যে ব্রাঞ্চটা আছে, থার্ড ব্রাঞ্চটা, তার ক্ষেত্রে 12/1 হয়েছে। এছাড়া যে রেজিস্ট্যান্সটা আছে সেটা 1/2, মানে প্রথম ক্ষেত্রে তো কোনো রেজিস্ট্যান্স নেই, তো 0। সেকেন্ড ক্ষেত্রে 2 আছে, তো 1/2। আর থার্ড ক্ষেত্রে 1 আছে, তো 1/1 করলে আমাদের অ্যান্সারটা আসছে হচ্ছে 14 ভোল্ট। মানে আমাদের টোটাল আমাদের যে মানে ভি কমনটা, সেই ভি কমনটা আসছে হচ্ছে 14 ভোল্ট। তো এক্ষেত্রে প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু একটা যে পোটেনশিয়াল থাকছে সেটা হচ্ছে 14 ভোল্ট করে। তো এই 14 ভোল্ট পোটেনশিয়াল তিনটে ব্রাঞ্চেই থাকছে। আর এই ব্রাঞ্চে যেহেতু অন্য কোনো ব্যাটারি নেই, তো এই ব্রাঞ্চের ভোল্টেজটা হয়ে যাচ্ছে কিন্তু V = 14 ভোল্ট। তো এটাই আমাদের এই কোশ্চেনের আনসার। তো আমরা এই ট্রিকটাকে ব্যবহার করে কিন্তু যে কোনো ব্রাঞ্চে আমরা ভোল্টেজটাকে বার করতে পারি। ওকে, সো এই ফিজিক্সের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। এরপরে আমরা আরও কিছু কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করব তোমাদের আরও যাতে সুবিধা হয়। তো এরকম ধরনের কোয়েশ্চেন পেতে, এরকম ধরনের লাস্ট মিনিট কিছু সাজেশন, ট্রিক এবং টিপস পেতে আমাদের আরও কিছু ভিডিও আসতে চলেছে তোমাদের বায়োলজির জন্য এবং কেমিস্ট্রির জন্য। তো তোমরা কাইন্ডলি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদেরকে উৎসাহ দাও যাতে আমরা আরও ভালো কিছু ক্রিয়েট করতে পারি তোমাদের জন্য। ধন্যবাদ।